কন্নিচিওয়া তে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 15তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে নেতেইমাস, তারা ঘুমোচ্ছে। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না আজ তার বন্ধু সাকুরা এবং রড্রিগোকে সঙ্গে নিয়ে শিনজুকুর একটি বইয়ের দোকানের দিকে যাচ্ছে। তারা যে ট্রেনে করে যাচ্ছে সেটি খুব শিগগির তাদের গন্তব্য শিনজুকু স্টেশনে থামবে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক 15তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে নেতেইমাস, তারা ঘুমোচ্ছে। まもなく新宿終点です。次は新宿駅です。さあ降りましょう。あれ、あの人たち寝ています。大丈夫かな。大丈夫大丈夫。ほら起きた。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। সাকুরা বলল 次は新宿駅です。 এরপরেই হচ্ছে শিনজুকু স্টেশন। 次 মানে হলো এর পরে বা পরবর্তী। 新宿駅 কথাটির অর্থ শিনজুকু স্টেশন। 駅 মানে স্টেশন। さあ降りましょう。 এবার তাহলে নামা যাক। さあ মানে এবার তাহলে কাউকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে এই কথাটি বলা হয়ে থাকে। 降りましょう মানে হলো নামা যাক। এটি দিয়ে একসঙ্গে নামার প্রস্তাব বোঝানো হচ্ছে। নামা অর্থাৎ অবতরণ করা মানে হলো 降ります。 যদি ক্রিয়াপদের এই মাস অংশটির পরিবর্তে ましょう ব্যবহার করা হয় তাহলে এটি দিয়ে একযোগে কিছু করার প্রস্তাব বোঝায়। আচ্ছা কামরুল ভাই, ধরুন কাউকে নিয়ে আমি কোথাও যেতে চাই, সেক্ষেত্রে আমি কি বলবো? যাওয়া মানে হলো ইকিমাস, কাজেই আমি কি বলতে পারি ইকিমাসো? ঠিক বলেছেন, তবে একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে। এটা শুধু তখনই বলতে হবে যখন একসঙ্গে করার বিষয়টি নির্ধারিত হয়েই আছে এবং প্রস্তাব শুনে কেউ প্রত্যাখ্যান করার কথা নয়। তা না হলে কিন্তু মনে হবে আপনি নিজের ইচ্ছা অনিচ্ছা অন্যদের উপর চাপিয়ে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি বলা দরকার যখন আমি কাউকে কিছু করার প্রস্তাব দিয়ে জানতে চাইবো যে সেটা করতে রাজি আছে কিনা? সেক্ষেত্রে আপনি মাসো কথাটির পরিবর্তে বলতে পারেন ませんか。 আপনারা মাসেঙ্কা কথাটি শিখেছেন 13তম পাঠে। 行きませんか。 চলুন না যাই বা যাবেন না, এটা হলো যাওয়ার জন্য প্রস্তাব করার মার্জিত ভঙ্গি। এরপর রড্রিগো একটা ব্যাপার লক্ষ্য করল। あれ、あの人たち寝ています。 আরে দেখুন, ওই লোকগুলো ঘুমোচ্ছে। জাপানে অনেক লোককে ট্রেনে ঘুমোতে দেখা যায়। あれ、 এটা হলো বিস্ময়বোধক শব্দ যা বিস্ময় বা সন্দেহ প্রকাশ করে। あの人たち মানে ওই লোকগুলো। এই কথাটিতে আছে একটি নির্দেশক পদ あの অর্থাৎ সেই, ওই বা ওগুলো ইত্যাদি, এবং 人たち লোকগুলো। এটি আসলে 人 অর্থাৎ লোক কথাটির বহুবচন। জাপানি বিশেষ্য পদের একবচন ও বহুবচনে একই রূপ থাকে, তাই না? হ্যাঁ, তাও ঠিক। তবে লোক বা ব্যক্তি বোঝানো বিশেষ্য বা সর্বনামগুলোর পরে তাচি যোগ করে বহুবচন গঠন করা যায়। উদাহরণস্বরূপ যদি ওয়াতাশি অর্থাৎ আমি এবং তাচি একসঙ্গে জুড়ে দিয়ে বলা হয় 私たち তাহলে অর্থ হবে আমরা। বুঝতে পারলাম। 寝ています。 মানে সে বা তারা ঘুমিয়ে আছে, ঘুমোচ্ছে ইত্যাদি। এটি হলো আজকের মূল বাক্য। এই বাক্যটি গঠনের ক্ষেত্রে প্রথমে 寝ます。 অর্থাৎ ঘুমানো ক্রিয়াটির তে রূপ বানালে এটি হবে 寝て এবং এর সঙ্গে জুড়ে দিতে হবে います。 এক কথায় বলা যায়, যদি ক্রিয়ার তে রূপের সঙ্গে জুড়ে দেওয়া হয় ইমাস তাহলে এটি ঘটমান বর্তমান কাল প্রকাশ করে। এরপর আন্না চিন্তিত হয়ে বলল 大丈夫かな。 সব ঠিকঠাক আছে কিনা, মানে ওদের কোনো সমস্যা হয়নি তো। 大丈夫 মানে হলো ঠিক আছে বা অসুবিধে নেই। এই বিশেষণটি দিয়ে বোঝানো হয় বিপদ বা দুশ্চিন্তার কারণ নেই। এখানে かな একটি পার্টিকেল যা অনেকটা বাংলা কিনা শব্দটির মতো অর্থ প্রকাশ করে, অবশ্য যখন এটি দিয়ে নিজেকেই প্রশ্ন করা হয়। সাকুরা উত্তরে বলল 大丈夫大丈夫。 ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সাকুরা বিষয়টি জোর দিয়ে বোঝানোর জন্য 大丈夫 কথাটি দুবার বলেছে। ほら起きた。 ওই যে দেখুন, ওরা জেগে উঠেছে। ほら মানে হলো ওই যে দেখুন বা দেখো। মনোযোগ আকর্ষণের জন্য বিস্ময়বোধক শব্দ এটি।
起きた অর্থ হলো জেগে উঠেছে, এবং এটি হচ্ছে 起きます বা জেগে ওঠা ক্রিয়াটির তা রূপ বা অমার্জিত ভঙ্গির অতীত রূপ। এই রূপটি দিয়ে ক্রিয়ার সম্পন্ন কাজ প্রকাশ পায়, যেমন এক্ষেত্রে জেগে উঠেছে বোঝাচ্ছে। তা রূপযুক্ত এই অকিতা কথাটির মার্জিত রূপ হচ্ছে 起きました যাক, তবু ভালোই ভালোই তারা উঠে গেছে। কেন জানি না, আমি কখনো ট্রেনে ঘুমিয়ে পড়লেও ঠিক নামার স্টেশনে জেগে যাই। এ তো খুব ভালো কথা। চলুন এবার আমরা আরেকবার শুনি 15তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হচ্ছে 寝ています তারা ঘুমোচ্ছে। まもなく新宿終点です。次は新宿駅です。さあ降りましょう。あれ、あの人たち寝ています。大丈夫かな。大丈夫大丈夫。ほら起きた。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা একটি নতুন বিশেষণ শিখেছি, দাইজোবু, মানে ঠিক আছে বা অসুবিধা নেই। ঠিক নেই বোঝাতে হলে কি বলা উচিত, অর্থাৎ বিশেষণের নাবাচক রূপ কিভাবে গঠন করতে হয়, দয়া করে তা বুঝিয়ে বলুন। চলুন তাহলে টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, 13তম পাঠে আমরা শিখেছি জাপানি বিশেষণ দুরকম হয়ে থাকে, ই বিশেষণ এবং না বিশেষণ। ই বিশেষণগুলোর শেষের উচ্চারণটি হয়ে থাকে ই, যেমন 新しい অর্থাৎ নতুন। না বিশেষণের বৈশিষ্ট্য হল বিশেষ্য পদের আগে যখন এগুলো বসে তখন এদের সঙ্গে না কথাটি যুক্ত হয়। তাই আজকের পাঠে শেখা 大丈夫 অর্থাৎ ঠিক আছে বা অসুবিধে নেই কথাটির পরে বিশেষ্য পদ বসতে হলে এই বিশেষণটি হয়ে দাঁড়াবে 大丈夫な এখন ই বিশেষণকে নাবাচক করার নিয়ম হল শেষের ই বাদ দিয়ে সেখানে জুড়তে হবে くない অনুরূপভাবে 新しい অর্থাৎ নতুন কথাটির নাবাচক রূপটি হবে 新しくない অর্থাৎ নতুন নয়। না বিশেষণকে নাবাচক বানানোর নিয়ম কিছুটা ভিন্ন। সেক্ষেত্রে বিশেষণের পরে সরাসরি ではない কথাটি বসবে। কাজেই 大丈夫 অর্থাৎ ঠিক আছে বা অসুবিধে নেই এই কথাটির নাবাচক রূপ হবে 大丈夫ではない মানে ঠিক নেই। অমার্জিত বা নৈমিত্তিক কথাবার্তায় অবশ্য এই ではない কথাটিকে উচ্চারণ করা হয় じゃない তাহলে পুরো কথাটি হল 大丈夫じゃない এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ ভঙ্গি প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। আচ্ছা শারমিন সান, শুনে বলুন তো এটা কিসের আওয়াজ? এটা তো ঘুমের নাক ডাকার শব্দ, তাই না? হ্যাঁ, আর এটা বোঝানোর ধন্যাত্মক শব্দটি হল グーグーグーグー কথাটি দিয়ে বোঝায় গভীর ঘুমে নিমজ্জিত অবস্থা। আচ্ছা, তাহলে পরের শব্দটি দিয়ে কোন ধরনের ঘুম বোঝাতে পারে? すやすや আমার মনে হচ্ছে এটি দিয়ে নিঃশব্দে ঘুমন্ত অবস্থা বোঝায়। ঠিক ধরেছেন। ছোট বাচ্চারা যখন আরামে এবং নির্বিঘ্নে ঘুমিয়ে থাকে তখন সেই পরিস্থিতি বোঝাতে এটি ব্যবহার করা হয়। তাহলে আজ শেখা হলো দুটি ধন্যাত্মক শব্দ グーグー এবং すやすや ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, জাপানি ট্রেনগুলো ঠিক সময় মতো চলে আর বেশ সুবিধাজনক, তবে ট্রেনের ভেতরে মোবাইল ফোনে কথা বলা অনুচিত। এ ব্যাপারে আমিও সতর্ক থাকব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল 寝ています তারা ঘুমোচ্ছে। শ্রোতা বন্ধু, জানিয়ে রাখি আগামী পর্বে আন্না তার বন্ধুদের নিয়ে বইয়ের দোকানে যাবে। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো। ওয়াইশিমাশো।